নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে একটি বিশেষ দিন। আজ শ্রী বিশুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই ভাদ্র 1432, ইংরেজির 30শে আগস্ট 2025, শনিবার। আজ সপ্তমী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:21, সূর্যাস্তের সময় বিকেল 5:56। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:53 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 1:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পাণ্ডু সম্পর্কে যা যা বলবার মোটামুটি বলা হয়ে গিয়েছে। পাণ্ডু পুত্র লাভ করেছেন, তার প্রথমা যে পত্নী কুন্তী, সেই কুন্তীর গর্ভে তিনি 3টি পুত্রকে লাভ করেছেন, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। যুধিষ্ঠিরের জন্ম হয়েছে ধর্মের ঔরসে, ভীমের জন্ম হয়েছে পবনের সূত্র ধরে এবং অর্জুনের জন্ম হয়েছে ইন্দ্রের সূত্র ধরে। তারপরে আরো 2টি পুত্র হয়েছে, মাদ্রীর 2টি পুত্র হয়েছে। মাদ্রী পুত্র কামনা করেছিলেন, অশ্বিনী কুমার দ্বয়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে পুত্র হয়েছে নকুল এবং সহদেব। এই পঞ্চপাণ্ডব, পাণ্ডুর নামে পঞ্চপাণ্ডবের নাম। তো এই পর্যন্ত বলেছিলাম, এরপরে আর একটুখানি বাকি রয়েছে। তারপরে একজনের কথা বলবো, তিনি খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র, সত্যবতী। সত্যবতীর কথা আপনারা জানেন। এই আমাদের এই পাণ্ডুর সূত্র ধরে বা মহাভারতের সূত্র ধরে তো সত্যবতীর কথা বারবার উঠে পড়ে। তো সেই সত্যবতীর বাবা, তার নাম কি বলতে পারেন? আমি জানি অনেকেই বলতে পারবেন না, তার কথা বলা শুরু করব। যাই হোক, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আপনারা জানেন, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। আমরা সেই রচনার অল্প খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, আরো তারপর থেকে খানিকটা অংশ শোনাব। ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় এবং অনুবাদে। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ কি করে জয় করা যাবে তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির অত্যন্ত মূল্যবান, আমি তো বলবো অত্যন্ত মূল্যবান, যদি অনুসরণ করা যায় তাহলে সত্যি সত্যি মানসিক শান্তি পাওয়া যাবে বলে আমার নিজের বিশ্বাস। তারপরে আপনাদের চিঠিপত্র এবং আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, গানের পর। যে পাণ্ডুর পুত্র সন্তান জন্মাবার কথা নয়, সেই পাণ্ডু কিভাবে দেবতাদের আহ্বান করিয়ে, কুন্তীকে দিয়ে দেবতাদের আহ্বান করিয়ে কিভাবে সন্তানের পিতা হলেন, তার আখ্যান আপনারা শুনলেন। এবং এই যে পাণ্ডুর পুত্ররা আর অন্যদিকে গান্ধারীর পুত্ররা, ধৃতরাষ্ট্রের পুত্ররা, এদের মধ্যে লড়াই নিয়েই মহাভারতের একটা বড় অংশ। কাজেই মহাভারতের প্রায় সূচনা পর্বের একটা ইতিহাস আপনাদের শোনালাম। তো যাই হোক, পাণ্ডুর ছেলেরা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু শতশৃঙ্গের কোলে। সেই শতশৃঙ্গ মুনি যেখানে গিয়েছিলেন পাণ্ডু বনবাসে, তার সঙ্গে কুন্তী এবং মাদ্রী ছিলেন, সেইখানে বড় হচ্ছে। কিন্তু পাণ্ডু কিছুতেই তাদের হস্তিনাপুরে নিয়ে যাবার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। ছেলেদের নিয়ে তো হস্তিনাপুরে তিনি যাবেন, গিয়ে বলবেন এরাই আমার সন্তান, এইটাই তো তার দায়িত্ব ছিল।
কিন্তু শতশৃঙ্গ পর্বত ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ পাণ্ডুর মধ্যে দেখা যাচ্ছে না, এবং এই শতশৃঙ্গ পর্বতেই এক বসন্তকালে পাণ্ডুর মৃত্যু হলো। মৃত্যু হলো কিভাবে? কিমিন্দম মুনির যে সাপ, সেই সাপ তার ক্ষেত্রে প্রযুক্ত হলো শেষ পর্যন্ত। পাণ্ডুর তো স্ত্রী সংসর্গ নিষেধ ছিল, কিন্তু সেদিন বনের মধ্যে তিনি হঠাৎ মাদ্রীকে দেখতে পেলেন, এবং মাদ্রীকে দেখলেন স্বল্প বসনা। নিজে আর স্থির থাকতে পারলেন না, মাদ্রীর সংসর্গ করতে গেলেন, এবং সেই সংসর্গের ফলেই তার মৃত্যু হল ঋষির অভিশাপে। মাদ্রী পাণ্ডুর সঙ্গে সহমরণে গেলেন। কুন্তী মৃত স্বামী এবং সপত্নীর শব নিয়ে 5 পুত্রের হাত ধরে হস্তিনায় ফিরে এলেন। শতশৃঙ্গের মুনি ঋষিরা তাদের পৌঁছে দিলেন। তো অম্বালিকা, সত্যবতী, রাজপরিবারের সকলে একেবারে কান্নায় ভেঙে পড়লেন। পাণ্ডু খুব ভালো রাজা ছিলেন, প্রজাদরদী রাজা ছিলেন। প্রজারাও খুব শোকে ভেঙে পড়ল তার মৃত্যু সংবাদে। রাজোচিত মর্যাদায় পাণ্ডুর যে অন্ত্যেষ্টি সেইটা সম্পন্ন হল। আপনাদের বলেছিলাম এক দুর্ভাগা রাজার গল্প শোনাবো আপনাদের। রাজা হয়ে, সুশাসক হয়েও তিনি রাজ্য ত্যাগ করে বনবাসে গেলেন। ভোগী মানুষ হওয়া সত্ত্বেও এই ভোগেই তার মৃত্যু হল। এই হল পাণ্ডুর কথা। তো এই পাণ্ডুর কথা শেষ করবার সময় আপনাদের সত্যবতীর কথা বলছিলাম। সেই সত্যবতীর বাবাকে, এরকম একটা প্রশ্ন করেছিলাম আপনাদের। তার উত্তর এইবার গানের পর 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন মহাভারতের খুব ছোট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রের কথা বলবো। আমি জানি না আপনারা সকলে এই চরিত্রটির সঙ্গে পরিচিত কিনা, বা যদি জিজ্ঞেস করা যায়, আপনাদের তো সেই উপায় নেই। আমি জিজ্ঞেস করলাম, আপনারা তক্ষুনি আমাকে উত্তর দিতে পারবেন, এইরকম উপায় নেই। এইরকম উপায়ের একটা সন্ধান করা হচ্ছে। আগামী এই সেপ্টেম্বর মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকে আমি ইউটিউবেও আসব। ইউটিউবে এই যে শরণাগত অনুষ্ঠান, একটু অন্য নাম পাল্টে সেই শরণাগত অনুষ্ঠান করব। একেবারে আপনাদের সঙ্গে চিঠিপত্রে কথাবার্তা হতে পারবে। আপনারা তক্ষুনি চিঠি লিখে জানাতে পারবেন বা মেসেজ দিয়ে জানাতে পারবেন যে যদি কোনো প্রশ্ন করি বা আপনার মতামত ইত্যাদি ইত্যাদি যা কিছু। কিন্তু ততদিন পর্যন্ত তো কিছু করবার নেই। আপনাদের কি মনে হচ্ছে না হচ্ছে জানবার তক্ষুনি কোনো উপায় নেই। আপনারা চিঠি লিখবেন, সেই চিঠি এখানে এসে পৌঁছবে ইত্যাদি। অনেক অনেক পথ, দুস্তর পথ। তো যার কথা বলছি তিনি হচ্ছেন ব্যাসের মা, মানে সত্যবতী। ব্যাসের মা কুরুবংশের রাজা শান্তনুর দ্বিতীয়া পত্নী, সেই সত্যবতীর বাবা। সত্যবতীর বাবার নাম কি আমরা কেউ জানি না, মানে কোথাও বলা হয়নি। দাসরাজ নামটা দেওয়া হয়েছে, দাসরাজ। দাস বলতে এখানে ধীবর বা জেলেদের দলপতি মনে করা হচ্ছে। অর্থাৎ সত্যবতী তো জেলেদের মেয়ে ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে পরাশর মুনির সঙ্গে তার সংসর্গ ঘটে ইত্যাদি 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 ইত্যাদি। তো সেই জেলেদের যিনি রাজা, তার নাম হচ্ছে দাসরাজ। প্রতিবারই মহাভারতে দাসরাজ বলেই তাকে সম্বোধন করা হয়েছে, তার নামটা এড়িয়ে যাওয়া হয়েছে। এই দাসরাজ তিনি সত্যবতীর বাবা, কিন্তু ঠিক সত্যবতীর জন্মদাতা পিতা তিনি ছিলেন না। মহাভারতের আদি পর্বে ব্যাসদেব কিভাবে জন্মালেন তার আখ্যান বলতে গিয়ে এই কথাটা আমরা জানতে পারি, কিন্তু সেই কথাটা এক্ষুনি জানতে পারবেন না, আবার সোমবারে বলা যাবে। আপাতত গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনি। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আত্মা, প্রকৃতি ও ঈশ্বর, এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাচ্ছি আপনাদের। পরবর্তী বিবেচ্য বিষয়, এইসব জিনিস কোথা হইতে আসিল? উত্তর, আসিল বলিতে কি বোঝায়? যদি ইহার এই অর্থ হয় যে শূন্য হইতে কোনো কিছু সৃষ্টি করা যায়, তবে তাহা অসম্ভব। এই সৃষ্টি, এই প্রকাশ কখনো শূন্য হইতে হয় না। কারণ না থাকিলে কোনো কার্য হয় না, আর কার্য তো কারণেরই পুনঃপ্রকাশ। এই যে একটি গ্লাস, মনে করো ইহাকে আমরা খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিলাম, চূর্ণ করিলাম এবং রাসায়নিক দ্রব্যের সাহায্যে প্রায় নিশ্চিহ্ন করিয়া ফেলিলাম। তাহা হইলে কি ইহা শূন্যে ফিরিয়া যাইবে? নিশ্চয়ই না, ইহার আকৃতিটাই ভাঙিবে। কিন্তু যে অণুগুলির দ্বারা ইহা গঠিত সেগুলি ঠিকই থাকিবে। সেগুলি আমাদের ইন্দ্রিয়ানুভূতির বাহিরে চলিয়া যাইবে বটে, কিন্তু থাকিবে। এবং ইহাই খুব সম্ভব যে সেগুলির দ্বারা আরেকটি গ্লাস নির্মিত হইবে। একটি ক্ষেত্রে যদি একথা সত্য হয়, তাহা হইলে সব ক্ষেত্রে ইহা সত্য হইবে। শূন্য হইতে কিছুই নির্মাণ করা যায় না, আবার কোনো কিছুকে শূন্যে মিলাইয়া দেওয়া যায় না। ইহা সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে পারে, আবার স্থূল হইতে স্থূলতর হইতে পারে। বৃষ্টিবিন্দু সমুদ্র হইতে বাষ্পাকারে উঠিয়া বাতাসের দ্বারা তাড়িত হইয়া পর্বতে যায়, সেখান হইতে আবার জল হইয়া শত শত মাইল প্রবাহিত হইয়া সমুদ্র জননীর কাছেই ফিরিয়া আসে। বীজ হইতে বৃক্ষ জন্ম লাভ করে, বৃক্ষটি মরিয়া যায়, রাখিয়া যায় শুধু বীজ। সেই বীজ আরেকটি বৃক্ষ হইয়া দেখা দেয়, আবার বীজেই শেষ হইয়া যায়। এমনি করিয়াই চলে। একটি পাখিকে দেখো, ডিম হইতে জন্মিয়া কেমন সুন্দর একটি পাখি হয়, তারপর শুধু কতকগুলি ডিম রাখিয়া মরিয়া যায়। সেই ডিমে থাকে ভবিষ্যৎ পাখির জীবকোষ। ঠিক তেমনি জন্তুর বেলায় এবং মানুষের বেলায় সবকিছুই যেন শুরু হয় কয়েকটি বীজ, কয়েকটি মূল, কয়েকটি সূক্ষ্ম আকার হইতে। যতই বাড়িতে থাকে ততই স্থূল হইতে স্থূলতর হয়, তারপর আবার সেই সূক্ষ্ম রূপে ফিরিয়া যায়, মিলাইয়া যায়। সারা বিশ্ব এইভাবে চলিতেছে। এমন এক সময় আসে যখন সমগ্র বিশ্ব সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয়, অবশেষে যেন সম্পূর্ণভাবে অদৃশ্য হইয়া যায়, তবু অতি সূক্ষ্ম বস্তু রূপে থাকিয়া যায়। আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার সাহায্যে আমরা জানিয়াছি এই পৃথিবী ক্রমশ শীতল হইতেছে এবং একসময় অত্যন্ত শীতল হইয়া যাইবে। তারপর খণ্ডে খণ্ডে বিভক্ত হইয়া সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে হইতে শেষ পর্যন্ত পুনরায় ইথারে পরিণত হইবে। তথাপি মূল উপাদান সবই থাকিবে এবং সেই মাল মশলা হইতে আরেকটি পৃথিবী বাহির হইয়া আসিবে। সেটিও আবার অদৃশ্য হইয়া যাইবে এবং নূতন একটি দেখা দিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর ভগবদ গীতা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তুই পাষাণ গিরি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদ এবং ব্যাখ্যায় ভগবদ গীতা। এর আগে যতটা পড়েছিলাম তার ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হলো, মহাভারতে কিন্তু শান্তির পক্ষেই কথা বলা হয়েছে, শান্তি স্থাপনের জন্যই চেষ্টা করতে বলা হয়েছে। কিন্তু যখন যুদ্ধ তোমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে, তখন তুমি দুর্বল হও না, তখন তোমায় কিন্তু যুদ্ধ করতে হবে। পড়ি এবার স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা। তাই যখন সেই সংকটময় পরিস্থিতি উদ্ভূত হল, পাণ্ডবগণ বনবাস থেকে ফিরে এসে পূর্ব শর্ত অনুযায়ী অর্ধরাজ্যের উপর তাদের স্বাধিকার দাবি করলে এবং তাও যখন প্রত্যাখ্যাত হল, তখনই কেবল তারা তাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে যুদ্ধের পথ বেছে নিলেন। এমন অবস্থায় তোমার পক্ষে যুদ্ধে অগ্রসর হতেই হবে। তবু তখনও শ্রীকৃষ্ণ বললেন, আরেকটু অপেক্ষা করো,
আমাকে আর একবার চেষ্টা করতে দাও। তোমাদের পক্ষে দূত হয়ে কৌরব রাজদরবারে গিয়ে একটা শান্তিপূর্ণ মীমাংসার জন্য সওয়াল করতে দাও। সকলে সম্মত হলে শ্রীকৃষ্ণ কৌরব সভায় যে বক্তব্য রাখেন তা অতীব বিজ্ঞজনোচিত। আজকাল রাষ্ট্রসংঘে মহাভারতে অন্তর্ভুক্ত এইসব ভাষণের প্রতিধ্বনি শোনা যায়। সেখানে এমন সব চিন্তাধারার অভিব্যক্তি পাওয়া যাবে যা মহাভারতের উক্তিগুলির সঙ্গে প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়। মানবিক মূল্যবোধ, শান্তি ও সমন্বয়ের মাহাত্ম্য, আর তাই শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে কি করেছিলেন? তিনি বলেছিলেন, এই পাণ্ডবদের যে রাজ্য সঠ উপায়ে তোমরা দখল করে নিয়েছ তা বেশ, এখন তাদের অর্ধরাজ্য ফিরিয়ে দাও, বাকি অর্ধেক তোমরা রাখো, তারা সেখানে নতুন রাজধানী গড়ে তুলবে। কৌরবরা বলল না। তখন শ্রীকৃষ্ণ কথাবার্তা চালিয়ে গেলেন, দাবিকে ক্রমে কমিয়ে এনে বললেন, পাণ্ডবদের 5খানি গ্রাম দাও। তাতেও কৌরবরা না বলল। শেষে শ্রীকৃষ্ণ বললেন, ওদের অন্তত 1খানি গ্রাম দাও, যেখানে তারা আপন জায়গায় বাস করে সুখে থাকতে পারে। উত্তরে কৌরবরা বলে, পাণ্ডবদের কিছুই দেওয়া হবে না, সূচি মুখাগ্র ভূমিও না। এই স্তরে এসে পরিস্থিতি মানবের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এর পরেও যদি এই পরিস্থিতি চলতে থাকতো তবে তা খুবই বিপজ্জনক হতো, যেমন হিটলারের যুদ্ধে যা হতে পারত যদি তিনি জয়ী হতেন। অতএব অশুভকে বাধা দানের প্রয়োজন ছিল এবং পরিস্থিতি গুরুতরও হয়ে উঠেছিল। তাই ধ্বংস সার্বিক হয়েছিল। প্রাচীন ভারতের ইতিহাসে এটি একটি বিরাট গৃহযুদ্ধ, মহাভারত যুদ্ধ। পরবর্তীকালে পরিস্থিতি একরকম থাকেনি, তা আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। একই রকম ঘটেছিল যখন শ্রীকৃষ্ণের আপনজনেরা পশ্চিম ভারতের দ্বারকা শহরে মত্ত অবস্থায় একে অপরকে নিধন করেছিল। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি, একটু গান শুনে নি। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা পড়ে শোনাই আপনাদের। মানব জাতির এই হল দুর্বলতা। তারা কখনো উৎকৃষ্ট লোক হয়, খুবই শান্তিপ্রিয়, তারাই আবার অন্য সময় আগ্রাসী, দুর্বৃত্ত, মারমুখী হয়ে ওঠে। মানব জাতি এই রকমই। গীতা মানব জাতিকে ওই আগ্রাসী মনোভাব দমন করতে, মানুষকে আরো শান্তিপ্রিয় হয়ে উঠতে, পরস্পরে মিলেমিশে শান্তিতে বাস করতে শিক্ষা দেয়। তাই সমগ্র গীতাতে অর্জুনকে কেন্দ্র করে যে বিশেষ পরিস্থিতি উদ্ভূত হয়েছিল তাকেই ভিত্তি করে শ্রীকৃষ্ণ মানব জীবন দর্শনের ব্যাখ্যা দিয়ে চলেছেন। একটি বিশেষ ঘটনাকে বিশ্বজনীন রূপ দিলেই একটি জীবন দর্শন পাওয়া যায়। একটি বিশেষ ঘটনাকে দর্শন বলা যায় না, সেই একটি বিশেষ ঘটনা থেকে বিশ্বজনীন ধারণার উদ্ভব ঘটানো যায়, তাকে জীবন দর্শন বলা চলে। তাই শ্রীকৃষ্ণ প্রত্যেককেই বলছেন, অর্জুনকে বাস্তব যুদ্ধে নামতে হয়েছিল, তোমাদের সামনে তেমন যুদ্ধ নেই, কিন্তু তোমার সামনে রয়েছে তোমার জীবন যুদ্ধ। এখানে নানা বিপদ আসবে, তার সামনাসামনি হবার আহ্বান আসবে। তুমি কি অর্জুনের মতো পালাতে চাইবে? না, তার মুখোমুখি হবে। এই বাণী তিনি দিয়েছেন সমগ্র ভারতীয় তথা বিশ্বের সকল মানব জাতিকে। এই কাজে অশুভ যা কিছু আছে তার যেন বৃদ্ধি ঘটিয়ে ফেলো না। তোমার কাজ এমন ভাবে করো যাতে জগৎ আরো একটু উন্নত হয়। শ্রী রামকৃষ্ণ তার একটি সুন্দর গল্পে এই বিশেষ বিষয়টির উল্লেখ করেছেন। এক বনে একটি বিষধর সাপ বাস করত। তার আশেপাশে ছেলেরা খেলা করত, কিন্তু সাপটিকে ভীষণ ভয় করত। একদিন এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল। তিনি সাপের গর্তের দিকে যাচ্ছিলেন। একটি ছেলে তাকে বলল, মহারাজ, ও পথে যাবেন না, ওদিকে এক বিষধর সাপ আছে। তিনি বললেন, তাতে আমার ভয় নেই। তিনি সোজা চললেন। সাপটি আগ্রাসী ভঙ্গিতে তার দিকে তেড়ে এলো, কিন্তু তিনি কিছু মন্ত্র উচ্চারণ করতেই সাপটা তার সামনে খুব শান্ত হয়ে গেল। তারপর সাধুটির সঙ্গে সাপটির কিছু কথাবার্তা হলো। সাধুটি তাকে বলল, তুমি লোকের ক্ষতি করো কেন? লোকের ক্ষতি সাধন করাটা ঠিক কাজ নয়। কাউকে হিংসা করো না, আপন ভাবে থাকো।
অন্যদেরও নিজ নিজ ভাবে থাকতে দাও। এখন থেকে আর কাউকে কামড়াবে না। তোমাকে একটি মন্ত্র দিচ্ছি, এটি মনে করে রাখো, তুমি এই জীবনেই মহত্ব অর্জন করবে। আমি আবার আসব। এই বলে সাধুটি চলে গেলেন। সেই দিন থেকে সাপটি তার কার্যপ্রণালী বদলে ফেলল। সে শান্ত, শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করে, কাউকে কামড়ায় না। আর ছেলেরাও দূর থেকে দেখে যে সাপটা এখন আর আগের মতো ততটা আগ্রাসী নয়। তারা আরো তার কাছাকাছি গিয়ে আসে, সাপও কিছু করে না। তারা জানে না এসব পরিবর্তন কিভাবে হয়েছে, কিন্তু তারা অন্তত দেখেছে যে সাপটা আর বিপজ্জনক নয়, তার সঙ্গে খেলা করা যেতে পারে। তারপর এমন একটা সময় এলো যখন তারা সাপের একেবারে কাছেই চলে আসতে পারল। তারপর কি হলো তা আপনারা জানেন। ঠাকুরের বলা খুব বিখ্যাত গল্প এটি। স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে গীতার সঙ্গে একে যুক্ত করছেন সেটাই দেখবার, কিন্তু সে দেখা আজকে নয়। আবার এর পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাব। স্বামী গোকুলানন্দ কি বলছেন? আনন্দে বাঁচুন। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। আনন্দে বাঁচুন, এই হল মানসিক চাপ জয় করার উপায় নামক যে বইটি, তার শিরোনাম। যে অংশটা পড়ছি তার শিরোনাম। জীবনে আনন্দ খুঁজে পাওয়ার, আনন্দ করে বাঁচার কৌশলটা যদি একবার আয়ত্ত করতে পারেন, দৈনন্দিন জীবনের মানসিক চাপ দেখবেন শূন্যতে এসে ঠেকবে। একটা সাম্প্রতিক ঘটনার কথা মনে পড়ছে। ফাইনাল পরীক্ষার প্রার্থী একটি ছেলে সেদিন আমাকে ফোন করেছিল। তার বিজ্ঞান পরীক্ষার আগের দিনই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলা হবে ব্যাঙ্গালোরে। দূরদর্শন সেই খেলার সরাসরি সম্প্রচার করবে। ছেলেটির বাবা মা তো কিছুতেই তাকে খেলা দেখতে দেবেন না। ছেলেটি বারবার মিনতি করল বাবা মার কাছে। বাবা বেশ বিচক্ষণ, তাই সব দিক ভাবনা চিন্তা করে তিনি ছেলেকে খেলা দেখার অনুমতি দিলেন। পুরো পরিবার মহা উৎসাহে সেদিন টেলিভিশনে ভারতের জয় দেখলেন, এবং দেখুন অনেকটা মানসিক চাপ কিন্তু এড়ানো গেল। বাবা মা যদি জোর করে ছেলেকে খেলা দেখতে না দিতেন, তবে ছেলেটি হয়তো বিশ্রীভাবে পরীক্ষায় অকৃতকার্য হতো। খেলা দেখার অনুমতি পেয়ে ছেলেটি প্রবল উৎসাহে আরো পরিশ্রম করায়, আরো ভালো ফল করায় মনোযোগী হল। উল্টোটা হলে এমন একটা দুর্দান্ত ম্যাচ দেখতে না পাওয়ার দুঃখে ছেলেটি প্রবল নৈরাশ্যের শিকার হতো। এই ঘটনা থেকে পরিষ্কার, জীবনে আনন্দ করতে জানাটা কত জরুরি। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও এটি সমান প্রযোজ্য। এটা খুব ভুল ধারণা যে একজন আধ্যাত্মিক ব্যক্তি মানেই বিষণ্ণ, গম্ভীর চোখ মুখের একজন মানুষ। আধ্যাত্মিকতা বলতে আনন্দ সংহার বুঝায় না। আধ্যাত্মিকতা হল মানসিক চাপ জয় করার পথে অন্যতম শ্রেষ্ঠ সোপানটির নাম। এখানে উল্লেখ করব এক মহিলা ডাক্তারের কথা। নাম ডক্টর এইচ.জি. উইকস। অস্ট্রেলিয়ার সিডনিতে র্যাশেল ফস্টার হসপিটালের একজন উপদেষ্টা চিকিৎসক তিনি। একজন নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তাকে প্রায় নানা আলোচনা সভায় বক্তৃতা দিতে হতো। বিষয় স্নায়ুচাপ আর নৈরাশ্য কি করে জয় করা যায়। স্নায়ুতন্ত্রে রোগীদের মানসিক চাপ আর নৈরাশ্য জয় করার উপায় বাতলানোর আগে তিনি এক সর্বজনীন সত্যের উপর জোর দিতেন। আমাদের মধ্যে মন আর আত্মার অস্তিত্ব যেমন সত্য, তেমনি প্রাণী জগতের আর সব প্রাণীর মতো আমাদের দেহটার অস্তিত্বের কথাও তো ভুললে চলবে না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে চিঠিপত্র। দুটি চিঠি পড়ব আজকে। প্রথম চিঠিটি লিখেছেন, ছোট্ট চিঠি, সুদীপ্ত সিংহ, আর দ্বিতীয় চিঠিটি লিখেছেন নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি থেকে। প্রথম চিঠিটি পড়ি। আজকে শনিবার, আজকেই পড়তে আমার খুব ভালো লাগছে।
ভাস্করাচার্য, শ্রীধরাচার্যদের কথা, তাদের অঙ্কের বইয়ের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। এইরকম অঙ্ক তো আমরাও করেছি ছোটবেলায়। একটা প্রচ্ছন্ন ধারণা ছিল যে এইগুলো ইউরোপিয়ানদের হাত ধরে আমাদের দেশে এসেছে, কিন্তু এটা আমাদের হাজার বছরের পুরনো সংস্কৃতির অঙ্গ। এটা জেনে খুব ভালো লাগছে, গর্ব অনুভব হচ্ছে। সুদীপ্ত সিংহ লিখেছেন। সুদীপ্তবাবু, আজকেই ভাস্করাচার্য সম্পর্কে আরো কথা শোনাবো আপনাদের, এবং তার থেকে বুঝতে পারবেন যে আরো কত 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 কি আমাদের প্রাচীন যারা শাস্ত্রবিদ, যারা সত্যিকারের পড়াশুনো করা মানুষ, বিজ্ঞ মানুষ, ভাস্করাচার্যের মতন, এই ভাস্করাচার্য আরো কত কি কথা বলে গেছেন, সেইগুলো শোনাবো আপনাদের। শুনে বোঝা যাবে যে না, ইউরোপীয় সংস্কৃতি খুব বড় সংস্কৃতি, খুব বড় মাপের, প্রচুর বিস্তার, তার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে প্রাচীন পণ্ডিত মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, তারাও খুব হেলাফেলা করবার মতন নন। পরের চিঠিটি লিখেছেন নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি থেকে। পড়ে শোনাই সেই চিঠি। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধেয় সৌমিত্রবাবু ও সকল সুধীবৃন্দকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ এই স্বাধীনতা মহোৎসব কেবল একটি উৎসব নয়, এটি সেই আত্মত্যাগ, বীরত্ব ও দৃঢ়চেতা মনোবলের জয়গাথা যা অসংখ্য ভারতবাসীর রক্ত অশ্রু গাথা। পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, স্বাধীনতা শুধু অধিকার নয়, দায়বদ্ধতা। স্বাধীনতা মানেই দায়িত্ব শুরু। আজকের স্বাধীনতা, আজকের তেরঙ্গা, আজকের সিংহ চিহ্ন, সবকিছুর পেছনে লুকিয়ে আছে অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আজ আমরা কেবল স্বাধীন নই, আমরা আত্মনির্ভর ভারত গঠনের পথে অগ্রসর। আমরা সফলভাবে পাঠিয়েছি মহাকাশযান, উন্নয়নে ঘটিয়েছি বিপ্লব, যুবশক্তির হাত ধরে এগিয়ে চলেছি প্রযুক্তি দুনিয়ায়। কিন্তু এত কিছু সত্ত্বেও আমার মনে এক প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই হতে পেরেছি স্বাধীন? চারিদিকে যেসব ঘৃণ্য পাশবিক ঘটনা ঘটে চলেছে, তার যথার্থ প্রতিকার কি আমরা পাচ্ছি? নাকি আজ এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা? জানি না এই প্রশ্নের উত্তর কোনোদিন খুঁজে পাবো কিনা, তবু আশায় বুক বেঁধে আমরা সকলে মিলে একযোগে শপথ নিই, আমরা দুর্নীতিকে বিদায় জানাবো। শুধু নারী নয়, মানুষ হিসেবে সকলের সম্মান ও অধিকার নিশ্চিত করব। প্রকৃতি মাতা তথা ভারত মাতার উপর অত্যাচার বন্ধ করব। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের ঐক্যে বিশ্বাস রাখব। প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাব। এগুলি হোক স্বাধীনতা দিবসের করণীয় কর্তব্য। অবশেষে বলি, ভারত মাতার জয় হোক, বন্দে মাতরম, জয় হিন্দ। আর আপনাদের সকলকে আবারও জানাই স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সময়ের মধ্যে চিঠি লিখে পাঠাতে না পারার জন্য আমি ক্ষমা প্রার্থী। নিবেদিতা লাহা, চন্দননগর, হুগলি। হ্যাঁ, স্বাধীনতা দিবস বেশ কিছুদিন হলো পার হয়ে গেছে, তবু আপনার এই চিঠিটি আপনার আকাঙ্ক্ষার কারণে মূল্যবান। আপনি একই সঙ্গে ভারত যে এগিয়ে চলেছে তার কথা বলেছেন, এবং কথাও শুনিয়েছেন আমাদের যে সে এগোনোর পেছনে, সেই আলোর পেছনে অনেকখানি অন্ধকার জমা হয়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে গানের পর আজ মহাপুরুষের কথা, ভাস্করাচার্যের কথা বলবো। আমি যতটা বলেছিলাম তারপর থেকে, আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভাস্করাচার্যের কথায়। তার অঙ্ক বইয়ের কথা বলছি। এবং দেখুন, আমার ছোটবেলা থেকে অঙ্ক একেবারে আতঙ্কের মতন ছিল, এখনো পর্যন্ত তাই। সত্যি কথা বলতে কি, অঙ্কের ব্যাপার আমার কিচ্ছু মাথায় ঢোকে না, কিন্তু আমার বেশ গর্ব হচ্ছে যে অন্তত দুটি চিঠি পেয়েছি, যে দুটি চিঠিতে ভাস্করাচার্য সম্পর্কে আপনারা খুব মন দিয়ে শুনেছেন তার প্রমাণ আছে। এবং শুনে একজন একটি অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন, এবং আরেকজন, আজকেই তার চিঠি পড়া হলো একটু আগেই, তিনি জানাচ্ছেন যে এর মধ্যে দিয়ে তিনি একটা গৌরব বোধ করছেন নিজের
দেশ সম্পর্কে, নিজের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে একটা গৌরব বোধ করছেন। খুব ভালো। তো ভাস্করাচার্যের যে সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থ, সেই সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের তৃতীয় খণ্ড নিয়ে কথা বলি। সেই তৃতীয় খণ্ডটির নাম হল গোলাধ্যায়। আর চতুর্থ খণ্ডে ভাস্করাচার্য জ্যোতির্বিজ্ঞান নিয়ে নানান রকম মৌলিক গবেষণার ফলাফল সম্বন্ধে আলোচনা করেছেন। চতুর্থ খণ্ডের নাম হচ্ছে গণিতাধ্যায়। এই যে খণ্ডটা, আমি বলছিলাম না যে আরো অনেক কিছু আবিষ্কার করেছেন, আরো অনেক কিছু প্রকাশ করেছেন, উদ্ভাবন করেছেন আমাদের প্রাচীন যে শাস্ত্রবেত্তা তারা। তো এই যে চতুর্থ খণ্ডে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে কথা বলা আছে, চন্দ্রের দ্রাঘিমা নির্ণয় নিয়ে কথা বলা আছে, পৃথিবী যে গোল সেইটা প্রমাণ করা আছে। মানে ভেবে দেখুন, স্যার আইজ্যাক নিউটন যে আবিষ্কার করেছিলেন তার 500 বছর আগে, অন্তত পক্ষে 500 বছর আগে, এবং তার পূর্বসূরি কেউ ছিলেন না, তাদের কোন রকম সাহায্য ছাড়া ভাস্করাচার্য এই রকমের একটা সত্যে উপনীত হয়েছিলেন যে পৃথিবী শূন্যে ভাসছে। কত বছর আগে, নিউটনেরও কত বছর আগে। মানে বহুকাল পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল পৃথিবী কোনো একটা কিছুর ওপরে দাঁড়িয়ে আছে। কোনো কিছুর ওপরে না দাঁড়িয়ে থাকলে সে কি করে দাঁড়াবে? শূন্যের ওপরে তো দাঁড়াতে পারে না। আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্র বলতো যে 8টা বিশাল হাতি এই পৃথিবীকে ধরে রেখেছে। আবার এই হাতিগুলো একটা বিরাট কচ্ছপের ওপর দাঁড়িয়ে আছে। কচ্ছপটা একটা সমুদ্রে ভেসে আছে। আবার বেশ কিছু প্রাচীন পুরাণে বলা হচ্ছে যে অনন্ত নাগ তার ফনার উপর গোটা পৃথিবীটাকে ধরে রেখেছে। সাপ যখন মাথা নাড়ায় তখন ভূমিকম্প হয়, এরকম কথা বলা হয়েছে। এগুলো অলীক কল্পনা, নিশ্চয়ই এগুলো মানুষ ভেবেছে, মানুষ এই রকম করে দেখেছে। এবং ওই যে সাপের মাথা নাড়া, এই সাপের মাথাটা, তার থেকে ভূমিকম্প, এর পেছনে কিন্তু তার একটা বৈজ্ঞানিক যুক্তিও আছে। সেই বৈজ্ঞানিক যুক্তিটা খুব আজকের বিজ্ঞানের সঙ্গে, বা আমরা বিজ্ঞান বলতে যা বুঝি তার সঙ্গে মিলবে না। কিন্তু এই যাকে মিথ বলি, সেটাও কিন্তু একেবারে বহু প্রাচীন, প্রায় আদিম মানুষের বিজ্ঞান। তো এই যে কল্পকথা, এই যে কল্পনা করা, তার বিপরীতে ভাস্করাচার্য এই বৈজ্ঞানিক যুক্তির অবতারণা করছেন। ভাস্করাচার্য এই গোলাধ্যায়ের তৃতীয় অধ্যায় বলছেন যে কল্পনা করে নাও যে পৃথিবী মহাসমুদ্রে ভাসমান, এর কোনো আধার নেই, পৃথিবীর চারিদিকে রয়েছে আকাশ। মহাসমুদ্র মানে জলের সমুদ্র নয়, ক্ষীরের সমুদ্র নয়, কিচ্ছু নয়, পৃথিবীর চারিদিকে রয়েছে আকাশ। যেমন ধরুন, সেই যুগের মানুষের ধারণা ছিল পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা থালার মতো। আবার আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবীর আকারটা হচ্ছে কদম ফুলের মতো গোল বলেছিলেন, কিন্তু তার কথার পক্ষে তিনি কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। পৃথিবী যে গোলাকার, এই কথাটা প্রথম বলেছিলেন ভাস্করাচার্য। ভাস্করাচার্য প্রশ্ন করছেন যে পৃথিবী যদি গোলাকার হয়, আমরা তাকে সমতল দেখি কেন? এবং নিজেই তার একটা উত্তর দিয়েছেন। কি বলছেন? বলছেন বিরাট একটা বৃত্তের পরিধির একটা অতি ক্ষুদ্র অংশ যদি লক্ষ্য করি, তাহলে তাকে সমান বলেই মনে হবে। তেমনি ভাবে পৃথিবীর আয়তন এত বিরাট যে মানুষ খালি চোখে যতটুকু দেখতে পায়, সেটা পৃথিবীর খুব 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 ছোট্ট একটা অংশ, তাই তাকে সমতল বলে মনে হয়। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপুরুষের কথায় শুনছেন ভাস্করাচার্যের কাহিনী। ফিরে আসছি গানের পর। ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এটা বলতে নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে এবং শুনতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে যে ভাস্করাচার্য, আমাদের ভাস্করাচার্য, আমাদের দেশের ভাস্করাচার্য
তিনি নিউটন আবিষ্কার করবার অনেক আগে থেকে মাধ্যাকর্ষণ নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন। মাধ্যাকর্ষণ শব্দটা ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন আকর্ষণ। এই শব্দটা আকর্ষণ, পৃথিবীর একটা আকর্ষণী বল আছে। ভাবুন, নিউটনের আগে, বহু আগে পৃথিবীর একটা আকর্ষণী বল আছে। তাই কোনো বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া যায়, এই আকর্ষণী শক্তির কারণেই তা আবার মাটিতে এসে পড়ে। এটা ভাস্করাচার্য বলছেন। এখন আমরা নিউটনকেই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হিসেবে জানি, কিন্তু আজকে তো জানলাম যে না, নিউটন সাহেব বলে তার কথা জানি, কিন্তু আমাদের ভাস্করাচার্য এই কথা বলেছেন। অ্যারিস্টটল, প্লেটো, টলেমি, পিথাগোরাস, ইউরোপের মানুষদের কাছে যে সম্মান, যে শ্রদ্ধা পেয়েছিলেন ভাস্করাচার্য, তার এক কণাও তো পাননি। তার একটা বড় কারণ হলো যে ভারতে বিজ্ঞান চর্চার খুব অভাব। মানে আর্যভট্ট, ভাস্করাচার্য, এইরকম সমস্ত বিজ্ঞানী ভারতে জন্মেছেন, ভারতে বিজ্ঞানের চর্চা করেছেন, বিজ্ঞানের সাধনা করেছেন। পরবর্তী মানুষেরা সেই কথাগুলো মনে রাখেননি, সেই সাধনাকে ধরে রাখতে পারেননি। এই যে সিদ্ধান্ত শিরোমণি বইটার কথা বলছি আপনাদের, এটা খুব খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়। নানান ভাষায় এর অনুবাদ করা হয়েছিল। এই বইটা ফার্সি ভাষায় অনুবাদ করে আরব দেশে পৌঁছেছিল, এবং মধ্যযুগের যে ইতিহাস, সেই ইতিহাসে ভাস্করাচার্য শুধু আমাদের দেশের নন, সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ ছিলেন। এই মানুষটিকে প্রণাম করব না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো মহাপুরুষের কথা, সেই সঙ্গে সঙ্গে শেষ হলো আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে একটি বিশেষ দিন। আজ শ্রী বিশুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই ভাদ্র 1432, ইংরেজির 30শে আগস্ট 2025, শনিবার। আজ সপ্তমী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:21, সূর্যাস্তের সময় বিকেল 5:56। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:53 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 1:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পাণ্ডু সম্পর্কে যা যা বলবার মোটামুটি বলা হয়ে গিয়েছে। পাণ্ডু পুত্র লাভ করেছেন, তার প্রথমা যে পত্নী কুন্তী, সেই কুন্তীর গর্ভে তিনি 3টি পুত্রকে লাভ করেছেন, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। যুধিষ্ঠিরের জন্ম হয়েছে ধর্মের ঔরসে, ভীমের জন্ম হয়েছে পবনের সূত্র ধরে, এবং অর্জুনের জন্ম হয়েছে ইন্দ্রের সূত্র ধরে। তারপরে আরো 2টি পুত্র হয়েছে, মাদ্রীর 2টি পুত্র হয়েছে। মাদ্রীপুত্র কামনা করেছিলেন, অশ্বিনী কুমার দ্বয়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে পুত্র হয়েছে নকুল এবং সহদেব। এই পঞ্চপাণ্ডব, পাণ্ডুর নামে পঞ্চপাণ্ডবের নাম। তো এই পর্যন্ত বলেছিলাম, এরপরে আর একটুখানি বাকি রয়েছে। তারপরে একজনের কথা বলবো,
তিনি খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র। সত্যবতীর কথা আপনারা জানেন, আমাদের এই পাণ্ডুর সূত্র ধরে বা মহাভারতের সূত্র